নমস্কার, কেকেআর ডাগআউটের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের ডিসকাশন করতেই হবে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের যে ইডেন গার্ডেন্সে ম্যাচটা ছিল সেটা নিয়ে। তার কারণ কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য অ্যাবান্ডেড হয়ে যায় বা বাতিল হয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও এই বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু কেকেআরের যে সিদ্ধান্ত, কেকেআরের যে খেলার প্রবণতা, কেকেআরের যে টসের ডিসিশন, এইগুলো নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করতেই হয়। আর ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানের ক্যাপ্টেন্সি স্কিল এবং তার যে সে কিরকম প্রেসারে আছে, সে কেন এইরকম কাজ করছে, সেইগুলো নিয়েও কিন্তু কিছু কিছু কথা হচ্ছে। সো এই ভিডিওটা অল অ্যাবাউট এই 4-5টা কোয়েশ্চেন নিয়ে, যেটা কিন্তু আমরা কেকেআর কে করতে চাই বা কেকেআর ম্যানেজমেন্টকে করতে চাই। প্রথমত ইডেন গার্ডেন্স এর ম্যাচ এবং বৃষ্টির যে ফোরকাস্টটা, সেটা কিন্তু দুদিন আগে থেকেই ছিল যে ওই দিনকারে বৃষ্টির ফোরকাস্ট আছে। এবার যথাসম্ভব খেলা যদি হয়, পসিবিলিটি যদি খেলার হয়, ওভারকাট হতে পারে প্রথমত। দ্বিতীয়ত ডিএলএস মেথড আসতে পারে। এই সমস্ত যখন কেস থাকে, আর তারপরে যেহেতু তার আগের দিন থেকেই একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার বা বৃষ্টি চলছে হালকা ফুলকা, সেই জন্য কভারের নিচে পিচটা ছিল প্রথম থেকেই। এবার এই জিনিসগুলো থাকার দরুন কি হয়, ওভারকাস্ট কন্ডিশন একটা ক্রিয়েট হয় এবং যার ফলে কি হয়, ফাস্ট বোলাররা ভালো হেল্প পায় প্রথম প্রথম, যতক্ষণ পিচটা একদম মানে হালকা নরম থাকে ততক্ষণ কিন্তু ফাস্ট বোলাররা ভালো হেল্প পায়। তো সেই সময় জেনারেলি যে ডিসিশনটা নেওয়া হয় সেটা হলো ফার্স্ট বোলিং করার। এবং তার সেটা কেন নেওয়া হয়, কারণ আমরা ফাস্ট বোলারদের দিয়ে অপোনেন্ট ব্যাটারকে অ্যাটাক করতে পারবো। এবং তার থেকেও বড় কথা, সেকেন্ড ইনিংসে যখন আমরা আমাদের ব্যাটাররা খেলতে আসবে ততক্ষণে পিচটা অনেকটা ইজি হয়ে যায়। এবং সেকেন্ড যদি মোড বলি, সেটা হলো ডিএলএস মেথডটা অ্যাপ্লিকেবল হতে পারে, ওভার কাট হতে পারে। ফার্স্ট ইনিংসে তোমার কাছে কোনো মানে টার্গেট থাকে না, কোনো সেট মানে কিছু থাকে না যে আমি কত করব। আমরা কাইন্ড অফ ব্ল্যাঙ্ক হিসাবে খেলতে হয়। এবং সেকেন্ড ইনিংস যখন কোনো টিম খেলতে আসে, তার কাছে একটা সেট টার্গেট থাকে যে 5 ওভারে এত রান করতে হবে কি 10 ওভারে এত রান করতে হবে, এই জিনিসটা থাকে। তো সবাই কি করে, ওভারকাস্ট কন্ডিশন বা বৃষ্টির প্রবণতা থাকলে জেনারেলি মানে এটা মানে একটা সেফ ডিসিশন থাকে কি আমি টসে জিতলে বোলিং নেব। বাট না, ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানে কি করলো, টসে জিতে ব্যাটিং নিল এবং সেই সারফেসে নিল যেই সারফেসটা দুদিন ধরে পিচের নিচে। এবং তার থেকেও বড় কথা, মানে কভারের নিচে পিচটা, এবং তার থেকেও বড় কথা সেটা হলো যে ডিএলএস মেথড আসতে পারে, বৃষ্টির ফোরকাস্ট আছে, হাওয়া চলছে ইডেন গার্ডেন্সে, সেই জায়গায় গিয়ে ফার্স্ট ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। আর একটা জিনিস, সেটা হলো পাঞ্জাব কিংসে কিন্তু হর্ষদীপ সিং, জাভিয়ার বাটলেটের মতো ফাস্ট বোলার আছে, যেটা কেকেআর এর কাছে নেই। তো জাভিয়ার বাটলেট, আর্শদীপ সিং এরা যখন অ্যাটাক করতে এলো কেকেআর এর প্রথম দুটো উইকেটই পড়ে যায়। ফিন অ্যালেনও আউট হয়ে যায়। একদম টেস্ট ম্যাচ কাইন্ড অফ বোলিং হচ্ছিল। ফিন অ্যালেন আউট হয় এবং তারপর ক্যাম গ্রিন একটা 4 মারে, তার পরের বলেই আউট হয়ে যায়। সো মানে দুটো উইকেট পড়ে যায় এবং কপাল খুব ভালো, আমি তো বলবো কপাল খুব ভালো যে বৃষ্টিটা চলে আসে এবং খেলা বাতিল হয়ে যায়। কেকেআর 1 পয়েন্ট পেয়ে খাতাটা খোলে, নইলে ওই দিনকারেও যে যে খেলার প্রবণতা ছিল, কেকেআর ওই দিনও ম্যাচটা হারতো এবং পাঞ্জাব কিংস 2 পয়েন্ট নিয়ে চলে যেত। বাট এইখানে কিন্তু প্রশ্ন ওঠে যে ব্যাটিং ফার্স্ট কেন, কেন ব্যাটিং ফার্স্ট? কোনো কি প্রেশার আজিঙ্কিয়া রাহানে ফিল করছে? আজিঙ্কিয়া রাহানেকে কিন্তু মনে করতে হবে, আজিঙ্কিয়া রাহানে সেই ক্যাপ্টেন যে ক্যাপ্টেন 36-এ অল আউট হওয়ার পর বর্ডার গাভাস্কার ট্রফিতে, এর থেকে অনেক কঠিন সিচুয়েশন, সেই জায়গায় 36-এ অল আউট হওয়ার পর ফার্স্ট ম্যাচে বিরাট কোহলি বাড়ি চলে আসার পর ইঞ্জুরি প্রোন একটা টিম নিয়ে সে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে, ভাঙাচোরা একটা টিম নিয়ে। তো সেই ক্যাপ্টেনের এই অবস্থা দেখলেও খারাপ লাগে। দ্বিতীয় কথা, অনেকেই এইটা বলতে পারে, দ্বিতীয় কথা, তার সত্যি ক্যাপ্টেন্সি স্কিল নিয়ে কিন্তু কথা উঠছে এবং উঠবে। কারণ তার ক্যাপ্টেন্সি স্কিলটা দেখে এরকম মনে হচ্ছে যে সে খুব পাজেলড, সে কিছুই যেন বুঝতে পারছে না, বা বাইরে থেকে যে নির্দেশগুলো আসছে সেগুলো সে কাজে লাগাতে পারছে না। এবং এটা কিন্তু হওয়া উচিত নয়। তার কারণ আমি মনে করি যে হেড কোচ বা মেন্টর বা আহ, যারাই আছে টিম ম্যানেজমেন্টে, তাদের কিন্তু তারা ইনপুটস দেবে, বাট যখন অন ফিল্ড অন গ্রাউন্ড থাকবে তখন কিন্তু ক্যাপ্টেনকেই ডিসিশন নিতে হবে। একটা ক্যাপ্টেনের ডিসিশন মেকিং করার ক্ষমতা কিন্তু খুব জরুরি, যেটা কিন্তু আনফর্চুনেটলি আজিঙ্কিয়া রাহানেকে দেখে মনে হচ্ছে না সে সেরকম ভাবে কিছু ডিসিশন নিতে পারছে। তৃতীয় কথা, রোবমান পাওয়ালকে ফাইনালি খেলানো হয়, বাট সে সুযোগই পায় না বিকজ ম্যাচটা চলে না। বাট এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্যাম গ্রিন যেভাবে ফ্লপ হচ্ছে, ইউ মে ইনভেস্ট 25 crores অন ক্যাম গ্রিন, বাট যদি ক্যাম গ্রিন বোলিং না করে, ক্যাম গ্রিন যদি ব্যাটিং এ পারফরমেন্স দেখাতে না পারে, তাহলে হোয়াই ক্যামেরন গ্রিন? কারণ নাম্বার 3-তে আমি মনে করি আংগ্রেকিচ রঘুবংশী যথেষ্ট ভালো খেলছে। আজিঙ্কিয়া রাহানে যদি ওপেন করে, তার সাথে যদি ফিন অ্যালেন ব্যাটিং করে, 3 নম্বরে রঘুবংশী আসুক, কোনো প্রবলেম নেই।
4 নম্বরে সেই জায়গায় রিঙ্কুকে খেলানো যেতে পারে, বা সেটাও যদি না হয় ইন্ডিয়ান ব্যাটার হিসেবে মনীষ পান্ডের অপশন আছে, তাকে খেলা। 5 নম্বরে রিঙ্কু, 6 নম্বরে রহমান পাওয়েল, 7 নম্বরে রমনদীপ সিং। এটা হলে কি হবে, লোয়ার ডাউন দ্য অর্ডারটা অনেক স্ট্রং থাকছে। লোয়ার অর্ডারে যখন ক্যাম গ্রিন আর ফিন অ্যালেন খেলছে, তখন লোয়ার অর্ডারে ব্যাট মানে হিটার হিসাবে কেউ নেই। রমনদীপ সিংকে অ্যাটলিস্ট আমি তো এখন মার্কি হিটার যেরকম রোহমান পাওয়ালের ক্যাপাবিলিটি, সেই জায়গায় তো আমি রাখতে পারি না। রোহমান পাওয়াল তোমাকে কোয়ালিটি 2টো ওভার বোলিং করে দিতে পারে, 4টে ওভার বোলিং করে দিতে পারে, সেটা রমনদীপ সিং দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রোহমান পাওয়াল একটা ইউটিলিটি প্লেয়ার, সেই প্লেয়ারটাকে আমরা খেলাতেই পাচ্ছি না বিকজ অফ টিম সিলেকশন। সেরাম যদি হয় ফিন অ্যালেনের সাথে সুনীল নারিনকে ওপেন করিয়ে দেওয়া হোক এবং 3 নম্বরে রাহানে নিজে চলে আসুক, 4 নম্বরে রঘুবংশী খেলুক, 5 নম্বরে রিঙ্কু খেলুক, 6 নম্বরে পাওয়েল খেলুক, 7 নম্বরে ক্যাম গ্রিন খেলুক, এই সরি 7 নম্বরে রমনদীপ সিং খেলুক। ক্যাম গ্রিনকে যদি না খেলানো যেতে পারে, না খেলানো যাবে, নো ইস্যু অন দ্যাট। কি তুমি 25 crores দিয়েছো বলে ক্যাম গ্রিনকে খেলাতেই হবে, যে প্লেয়ারটা বোলিংও করছে না। এই জায়গাটা কিন্তু আমার মানে বোধগম্যই হচ্ছে না। তাকে টপ অর্ডারে খেলাচ্ছে, এটা একটা খুব ভালো ডিসিশন, কারণ ক্যাম গ্রিন লোয়ার অর্ডারের প্লেয়ার নয়। বাট টপ অর্ডারে যখন খেলানো হচ্ছে তাকে, সে যখন পারফর্ম করতে পারছে না, তখন আমি রোহমান পাওয়ালের মতো একটা প্লেয়ারকে ছেড়ে দিচ্ছি। আর নইলে এটা হোক ফিন অ্যালেন, সুনীল নারিন, ক্যাম গ্রিন, রোহমান পাওয়েল, 4জনই খেলে নিক। এবং বোলিংটা পুরোপুরি আমরা ইন্ডিয়ান বোলিং দিয়ে খেলাই, যতদিন না মাথিসা পাথিরানা ফিট হচ্ছে, ততদিন আমরা এইটা নিয়েই করি, পুরো ইন্ডিয়ান বোলিং। নবদীপ সাইনি, কার্তিক ত্যাগী, উমরান মালিক, এদের ওপর বৈভব বরোরা, এদের ওপরে আমি খেলিয়ে দিই। এটা একটা হতে পারে। এবং স্পিনার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বরুণ চক্রবর্তী ইনজোর্ড, রুলরাও আগের ম্যাচের জন্য ইঞ্জুরি ছিল, সে খেলতে পারেনি। সুনীল নারিনের ইলনেস ছিল, সে খেলতে পারেনি। তো দুটো কোয়ালিটি স্পিনার যখন থাকবেন এবং দুজনই কাইন্ড অফ আউট অফ ফর্ম, সুনীল নারিন অ্যাজ আ বোলার আমি মনে করি এখন আর সেই ইউটিলিটি সে প্রোভাইড করতে পারবে না। তাকে অ্যাজ আ অলরাউন্ডার তোমাকে ইউটিলাইজ করতে হবে, যেটা গৌতম গম্ভীর করে থাকে। বাট সুনীল নারিনকে যখন যদি না ওপরে খেলানো হয়, ওপেনিং এ খেলানো হয়, তাহলে তো সেও লোয়ার ডাউন দ্য অর্ডারে ওয়েস্টই হচ্ছে। এবং আরেকটা যেটা বড় জিনিস, সেটা হলো বরুণ চক্রবর্তীর ফর্ম। সেই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপে ক্যাম্পেনে তার ফর্মটা চলে গেছে, সেই ফর্ম আর ফিরে আসছে না। এই একটা মানে বিরাট চিন্তার ব্যাপার। আমি জানি না। আর কেকেআর এর দুঃখের বিষয় হচ্ছে এর পরে কোনো ব্যাকআপও নেই। অনুকূল রয় ঠিক আছে, বোলিং দিতে পারে, বাট বরুণ চক্রবর্তী যে ক্যালিবারটা নিয়ে আসে, যে ব্যাংকটা, 4 ওভারের ব্যাংকটা প্রোভাইড করে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, 8 ওভারের যে ব্যাংকটা, সেইটাই তো দিতে পারছে। এবং তার থেকেও বড় কথা, এই দুজনকে যে রিপ্লেস করবে সেরকমও কেউ নেই। প্রশান্ত সোলাঙ্কি আছে, বাট আমি মনে করি না সে কতটা কি মানে ইউটিলাইজ করতে পারবে, জানি না। আগের বছর মায়াঙ্ক মার্কান্ডে ছিল, সেও নেই এবছর। একটা সময় সুইয়াস শর্মা যখন আহ, গৌতম গম্ভীর ছিল, গৌতম গম্ভীর কিন্তু একদম স্ট্রেট কাজ করতো, 3টে কোয়ালিটি স্পিনার নিয়ে খেলতো, সুইয়াস শর্মা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। সেটাও কেকেআর করতে পারছে না এবছর, কারণ সেই হিসাবে কোনো বোলারই নেই। একটা ফর্মুলা সেট করে দিয়ে গেছে গৌতম গম্ভীর, সেই ফর্মুলাটাকেই বারবার 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 আওড়ানোর চেষ্টা করছে। এবং এইভাবে কিন্তু এই টিমটাকে দেখে রীতিমতো ভয় লাগছে কেকেআর ফ্যানেদের, কি টিমটা মনে হয় শেষের দিকেই এবছর ফিনিশ করবে। মানে একদম শেষের দিকে কম্পিটিশন হচ্ছে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স, কারা লাস্টে ফিনিশ করতে পারে। একটা ম্যাচ ভেস্তে গিয়ে কেকেআর এর 1 পয়েন্ট হয়ে গেছে, তো চেন্নাইয়ের তো সেই ভেস্তানোর সুযোগটা হয়নি, তাই তারা পয়েন্টই পাচ্ছে না। মানে প্যাথেটিক লাগছে, কারণ চেন্নাই যে মিনি অকশনটা হয়েছে সেখানে খারাপ করেছে, আমরা সকলে দেখেছি, বাট কেকেআর ভালো করেও এইরকম অবস্থা, এটাতে মানে আরো খারাপ লাগছে। মানে খুব খারাপ হলে এটা হতে পারে কি, 3-4টে ম্যাচ যদি এইরকম চলতে থাকে, অজিঙ্ক্য রাহানেকে মানে বাধ্য করবে ম্যানেজমেন্ট স্টেপ ডাউন করতে, সে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করে যাবে। বা কেকেআর এর এটা ইতিহাসও আছে, দীনেশ কার্তিককে কেকেআর কিন্তু স্টেপ ডাউন করিয়েছিল মিডিল অফ দ্য টুর্নামেন্ট, এবং তারপর হয়তো নিয়ে আসবে তারা রিঙ্কু সিংকে অ্যাজ আ ক্যাপ্টেন। বাট রিঙ্কু সিংকে দেখেও আমি খুব একটা কনফিডেন্ট ফিল করছি না যে অ্যাজ আ ক্যাপ্টেন সে কতটা কি করবে। আমার মনে হয় একটু আউট অফ দ্য বক্স অভিষেক নায়ার কে বা ম্যানেজমেন্টকে ভাবতে হবে, একটু আউট অফ দ্য বক্স ভাবতে হবে। ক্যাপ্টেন্সি যদি সত্যি সত্যি রাহানেকে দিয়ে না হয়, তাহলে আউট অফ দ্য বক্স কারোকে দিয়ে ক্যাপ্টেন্সি করাতে হবে। আই থিঙ্ক রিঙ্কু সিং মানে নট কেপেবল ইন ক্যাপ্টেন্সি, যতটা তাকে দেখেছি আমার এখনো অবধি সেটা মনে হয় না যে সে করতে পারবে বলে। সো আপনাদের কি মতামত কেকেআর এর এই প্যাথেটিক পারফরমেন্স এবং ডিসিশন নিয়ে? আশা করব কেকেআর এই সমস্ত কিছু ভুলিয়ে লখনৌ ম্যাচে ফিরে আসবে এবং জিতে মানে প্রথম জয় তারা পাবে। তো আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।